জারি কার্যক্রম নিষ্পত্তির যে একটা সময় আছে সেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, কতদিনের মধ্যে নিষ্পত্তি হবে বা কি বিধানটা আছে। সেই সম্পর্কে সাবসেকশন 1-এ সেকশন 37-এ আমরা এটা জানি যে অর্থঋণ আদালত জারি মামলা দরখাস্ত দায়েরের পরবর্তী 90 দিনের মধ্যে কিন্তু নিষ্পন্ন করবে, সেটা নিষ্পত্তি করতে হবে এবং এটা যদি ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে আদালত আরো 60 দিন পর্যন্ত সময় বাড়াতে পারবে। এটার একটা বিধান কিন্তু এখানে আছে, আমরা সেটা জানি। আবার সাবসেকশন 2-তে আরেকটা বিষয় আছে যে আদালত যদি মামলার পক্ষ নয় এমন কোনো তৃতীয় পক্ষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিএ অ্যাডভোকেট ট্রিপল-এ ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে অর্থঋণ আদালত আইন 2003-এর ধারাবাহিক আলোচনার 20তম পর্বে, অর্থাৎ পার্ট 20। আজকে আলোচনা করব 3টি সেকশন নিয়ে, সেকশন 35, 36 and 37। সেকশন 35-এ আমরা দেখতে পাই যে জারির কার্যক্রম পরিচালনাকালে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি এবং দেওয়ানি কারাগারে আটকের যে উদ্দেশ্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মর্মে গণ্য হবে যিনি, এবং আদালত উক্ত বিষয়ে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে 1898 সালের, এটার প্রাসঙ্গিক যে ফর্ম আছে, ফর্মসমূহ প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে ব্যবহার করবে। আর সেকশন 36টা আমরা জানি যে তৃতীয় পক্ষ হতে ডিক্রির টাকা আদায়, অর্থাৎ ডিক্রির টাকা অনেক সময় গ্যারান্টর বা থার্ড পার্টির ব্যাপার থাকে। তো এই সেকশন 36-এ সাবসেকশন 1-এ আমরা দেখতে পাই প্রিয় দর্শক যে দায়ী কারো নিকট কোনো টাকা পাওনা থাকলে ডিক্রিদার যদি আদালতে ওই বিষয়ে দরখাস্ত দিয়ে অবহিত করে তাহলে আদালত ওই তৃতীয় ব্যক্তিকে দায়ীকের যে টাকা হতে ডিক্রিকৃত টাকার সমপরিমাণ তাইকে টাকা আদালতে জমা দেওয়ার জন্য লিখিতভাবে ওই ব্যক্তি নির্দেশ দিতে পারবে। এখন টাকা জমা দিলে ওই ব্যক্তি ওই পরিমাণ টাকার দেনা হতে মুক্ত হবে, এটাই স্বাভাবিক। ওরা দিয়ে আমরা যেটা দেখি প্রিয় দর্শক যে বিবাদী দায়ী কোনো পোস্ট অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ইন্স্যুরারের নিকট যদি পাওনা থাকে তাই ডিক্রি পরিতুষ্ট করার জন্য ওই টাকা আদালত সন্তুষ্ট হলে প্রয়োগ করতে পারবে। কোনো পাসবই, ডিপোজিট রসিদ, পলিসি বা কাগজ, অন্য যে কোনো প্রকার দলিল, যদি এটা দলিল, এন্ট্রি, এন্ডোর্সমেন্ট বা অনুরূপ অন্য কোনো আপনার ইনস্ট্রুমেন্ট আদালত কর্তৃক পেশ করা আবশ্যক হয়। দর্শক, যেটা বলছিলাম যে সাবসেকশন 3-তে আমরা যেটা দেখি যে আদালত কর্তৃক যদি প্রদত্ত আদেশ যেটা আছে সেটা যদি অমান্য করে তাহলে অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে দায়ী ব্যক্তির নিকট সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে আদায়যোগ্য হবে। এখানে একই আদালত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গণ্য হবে এবং তৎসংশ্লিষ্ট ক্ষমতা বলে উক্ত টাকা জরিমানা হিসেবে আদায় করবে। আরেকটা জিনিস আমরা প্রিয় দর্শক এই ধারাটা আলোচনা করা অত্যাবশ্যক আমি মনে করছি। সেকশন 37 জারি কার্যক্রম নিষ্পত্তির যে একটা সময় আছে সেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, কতদিনের মধ্যে নিষ্পত্তি হবে বা কি বিধানটা আছে। সেই সম্পর্কে সাবসেকশন 1-এ সেকশন 37-এ আমরা এটা জানি যে অর্থঋণ আদালত জারি মামলা দরখাস্ত দায়েরের পরবর্তী 90 দিনের মধ্যে কিন্তু নিষ্পন্ন করবে, সেটা নিষ্পত্তি করতে হবে এবং এটা যদি ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে আদালত আরো 60 দিন পর্যন্ত সময় বাড়াতে পারবে। এটার একটা বিধান কিন্তু এখানে আছে, আমরা সেটা জানি। আবার সাবসেকশন 2-তে আরেকটা বিষয় আছে যে আদালত যদি মামলার পক্ষ নয় এমন কোনো তৃতীয় পক্ষের কোনো দাবি নিষ্পত্তির জন্য যদি সেকশন 32 এর অধীনে সময় ব্যয় করলে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই অথবা কিস্তিতে ডিক্রিকৃত যে টাকা আছে সেটা পরিশোধের জন্য কোনো সময় দেখা যায় যে 49 ধারার অধীনে সেকশন 49-এর অধীনে দায়ীকে সময় মঞ্জুর করলে উক্ত যে সময়টা আছে সময়টা জারি মামলা নিষ্পত্তি করার যে সময় নিষ্পন্ন করার যে সময় আছে সেটা থেকে সেটার সাথে কিন্তু এটা সংযুক্ত করা হবে। এটাই হলো মূলত এই সেকশন 37-এর যে বিষয়টা। তো আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন, এই যে আজকে আলোচনা করলাম তিনটা সেকশন সম্পর্কিত তো অনেক মামলা মোকদ্দমা
আসলে হয়েছে। তো সেই ক্ষেত্রে এগুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে যে সমস্ত মামলাগুলো এসেছে সেগুলোর কিছু রিপোর্টেড জাজমেন্ট এবং মামলা আজকে আপনাদের সামনে শেয়ার করছি। যেমন ধরেন কনক রানী রায় ভার্সেস বাংলাদেশ, এটা 65 ডিএলআর এ 364 নাম্বার পেজে আপনারা পেয়ে যাবেন। সুজিত কুমার মন্ডল ভার্সেস বাংলাদেশ, এই মামলাটি কিন্তু রিপোর্টেড হয়েছে 13 বিএলসি তে, এটা 391 নাম্বার পেজে সম্ভবত পেয়ে যাবেন। আবুল বাশার ভার্সেস ফার্স্ট অর্থ ঋণ আদালত, এটা 13 এমএলআর এ আপনারা পেয়ে যাবেন পেজ নাম্বার 208 প্রিয় দর্শক। আর মোহাম্মদ মনোয়ার হুসাইন ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সেটা 13 বিএলসি অর্থাৎ 13 বিএলসি 181 নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন। এমডি আব্দুল সুবহান ভার্সেস বাংলাদেশ এন্ড আদার্স, এটা 16 বিএলটিতে পেয়ে যাবেন পেজ নাম্বার 203 আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। অর্থ ঋণ আদালত আইন 2003 এর ধারাবাহিক আলোচনার 20তম পর্বে আমরা উপনীত হয়েছি। আমাদের ইনশাআল্লাহ চেষ্টা আছে যে অর্থ ঋণ আদালত আইন এর সকল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তারপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, জানার থাকে, কোনো কিউরিওসিটি থাকে, বা মনে করেন যে এই বিষয়টা আপনাদের আর একটু পরিষ্কার হওয়া প্রয়োজন, তাহলে সেটা আমাদেরকে একটু নক করে জানালে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের কাজের ফাঁকেই সেটাকে একটু ফাইন্ড আউট করে সেটা নিয়ে একটু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যেহেতু এটি একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ, তো আমিও চেষ্টা করি আমার দিক থেকে, আপনারা যারা দেখছেন শুনছেন আশা করি সবাই চেষ্টা করবেন যাতে এই মেসেজটা সবার কাছে পৌঁছে যায়, যাতে করে প্রত্যেকে উপকৃত হতে পারে। অনেক সময় একটি ছোট্ট বিষয় অনেকের অনেক উপকারে আসতে পারে। তো এই হচ্ছে আজকের আলোচনা। তো পরবর্তী যে কোনো আলোচনা আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং সুস্থ থাকলে, ভালো থাকলে, বেঁচে থাকলে ইনশাআল্লাহ পরবর্তীতে যে কোনো বিষয় নিয়ে আলোচনা আপনাদের সামনে হাজির হব। এবং এই আলোচনার প্ল্যাটফর্মটিতে আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য, সাবজেক্ট ওয়াইজ। আমরা রিট থেকে আরম্ভ করে জুডিশিয়াল রিভিউ এবং অন্যান্য যে আমাদের স্ট্যাটিউটগুলো আছে, অন্য যে স্ট্যাটিউটরি লগুলো আছে, বা যেগুলো আমাদের স্পেশাল ল আছে, রুলস প্রবিধান আছে, এগুলো নিয়েও আমরা আলোচনা করি। সচেতনতামূলক আলোচনা আছে, আইনগত আলোচনা আছে। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং পরবর্তী আলোচনা উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্র এবং পরিবার গঠন করি।